আপনারা জানেন যে সিবিআই একটা চার্জশিট পেশ করেছে, সেই পূর্ণাঙ্গ চার্জশিটটা আমার কাছে আছে। তার নানা জায়গা নিয়ে আমার নানা প্রশ্ন আছে সিবিআই সেই চার্জশিট নিয়ে, আমি সেই প্রশ্নে আসব। কিন্তু তার আগে অডিও টেপ, আপনারা জানেন অডিও টেপ এবং ভয়েস স্যাম্পল ম্যাচিং এই নিয়ে দীর্ঘদিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ তো বটেই, প্রায় মনে হচ্ছিল বছরের পর বছর চলবে না তো, এই কার টেপ, তার অডিও ম্যাচিং, তার অনুমতি, তিনি অসুস্থ, এই সব চলছিল। শেষ পর্যন্ত কোর্টে, আবার বলছি কোনো সিবিআই সূত্রফূত্র নয়, একেবারে কোর্টে সিবিআই নথি জমা দিয়েছে যে এই অডিও টেপের কি ট্রান্সক্রিপশন তাদের কাছে আছে, যার ভিত্তিতে তারা এই চার্জশিটটা ফাইল করেছে। আমার প্রথম প্রতিবেদন হচ্ছে সেই ট্রান্সক্রিপ্টে ঠিক কী আছে, এবং তারপর প্রত্যেকের জন্য প্রশ্ন আছে, আমি আসব, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই যে নথি আদালতে দিয়েছে তা এবার এবিপি আনন্দর হাতে। এই নথিতে সুজয় শান্তনুর কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে, যেখানে টাকা, চাকরি এই শব্দগুলোর সঙ্গে বারবার এসেছে জনৈক অভিষেকের নাম। কোর্টে সিবিআই এর দেওয়া নথি অনুযায়ী কথোপকথনের মাঝে একটি অংশে সুজয় বলছেন, অভিষেক আমায় বলল আমি আটকাচ্ছি, টাকা দিলে সব ছেড়ে দেবো। আমি বললাম, সাহেব দুবার করে টাকা এরা কোত্থেকে দেবে? 6.5 লাখ টাকা করে দিয়েছে, আবার কোথা থেকে টাকা দেবে? বলল তাহলে হবে না। আমি বললাম, কোর্টের অর্ডার আছে সাহেব, তুমি আটকাতে ফাইনালি পারবে না, কন্টেম্পট অফ কোর্টে পড়ে যাবে শিক্ষা দপ্তর। বলছে তখন হুগলির লোককে উত্তর দিনাজপুরে পাঠাবো, উত্তর দিনাজপুরের লোককে দক্ষিণ 24 পরগনায় পাঠাবো। সাপ্লিমেন্টারি চার্জশিটের 12 নম্বর পাতায় সিবিআই দাবি করে, তদন্তে উঠে এসেছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গিয়েছিলেন তাকে ঘুষের টাকা দিতে। অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন। তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই। 2017 সালে কুন্তল ঘোষের নির্দেশে অরবিন্দ রায় বর্মন যে সময় নিজের মোবাইল ফোনে গোপনভাবে এই রেকর্ডিং করছিল, সে কিন্তু জানতো না যে একদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই এর আধিকারিকরা এই রেকর্ডিং বাজেয়াপ্ত করবে এবং গোটা তদন্ত প্রক্রিয়া একটা নতুন মোড় পাবে। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সিবিআই এর দেয়া নথিতে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট রয়েছে, সেই নথি এবার এবিপি আনন্দর হাতে। এজেন্সির নথি অনুযায়ী এর মধ্যে একটি অংশে সুজয় বলছেন, আমি কাগজ নিয়ে অভিষেককে পুরো দেখিয়েছি, এই যে কোর্টের অর্ডার, এই সব দেখিয়েছি, ঠিক আছে? বলছে টাকার বদলে এই করো। আমি বলছি টাকা কেউ দেবে না সাহেব, 6.5 লাখ টাকা করে দিয়েছে, আবার এখানে টাকা দেবে? আমরা 3 বছর ধরে টাকা রেখে সেই টাকা ফেরত দিলাম। 3 বছরে টাকার ইন্টারেস্ট কত যায় তুমি জানো? আমি 15 কোটি টাকা ফেরত দিয়েছি। আমি তো সাহেবকে বললাম, তুমি তো জানো আমি 15 কোটি টাকা ফেরত দিয়েছি। 3 বছর ধরে এই 15 কোটি টাকা তো আমার কাছে পড়েছিল। বললাম টাকা কেউ দেবে না, তাহলে যারা এই করেছে তাদের নাম দাও, আমি অ্যারেস্ট করিয়ে দিচ্ছি। আমি বললাম করিয়ে দাও, ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি। চার্জশিটের সঙ্গে দেওয়া সিবিআই এর নথি অনুযায়ী কথোপকথনের আরেকটি অংশে সুজয় বলছেন, ওই দেখে তো অভিষেক গুটিয়ে গেল, আমি তো কোর্ট কাগজও ফেলেছি, সঙ্গে নাম দুটোও ফেলেছি। আমি বললাম, সাহেব এই অ্যারেস্ট করিয়ে দাও। বলছি এরা কে? বললাম একজন হাইকোর্টের লয়ার, একজন সুপ্রিম কোর্টের, ঠিক আছে? সিবিআই এর দেয়া নথিতে কথোপকথনে বারবারই এসেছে টাকার প্রসঙ্গ। আদালতে দেওয়া এজেন্সির নথি অনুযায়ী কথোপকথনের মাঝে একটি অংশে সুজয় বলছেন, আহা অভিষেক তো, আমি তাই বলছি, অভিষেক তো 15 কোটি পেলে খুশি, কিন্তু আরো 10 কোটি এক্সট্রা দেবে। সাহেব দি, তাহলে একটু বেশি করিয়ে নিচ্ছি সাহেব, বুঝেছো? কোর্টের জাজমেন্ট আছে তো, 5-7টা বেশি করিয়ে নিচ্ছি, 25 কোটি দেব। ঠিক বললাম তো? তাহলে কোনো কথা বলবে না, 25 কোটি হাতে দিয়ে দেবো, জীবনে একটা কথা বলবে না। এবার আমি কি করব? এই নাও সাহেব 5 কোটি, তুমি সব ছাড়তে বলো, আমার দায়িত্ব, তোমায় কথা দিলাম। সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন। তবে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, স্পষ্ট করে কিছুই বলা হয়নি। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট অনুযায়ী কুন্তল ঘোষের নির্দেশে অরবিন্দ রায় বর্মন নামে তার যে কর্মী বৈঠকের কথোপকথন রেকর্ড করেছিলেন, তিনি সিবিআই এর কাছে দেওয়া বয়ানেও চাঞ্চল্যকর দাবি করেছেন, যার কপি চার্জশিটের সঙ্গে সিবিআই আদালতে জমা দিয়েছে। সূত্রের দাবি, সিবিআই এর কাছে দেওয়া বয়ানে অরবিন্দ রায় বর্মন দাবি করেন, তাপস মণ্ডল, গোপাল দলপতি, দিব্যেন্দু বাগ কয়েকজন অজ্ঞাত পরিচয়কে নিয়ে কুন্তল ঘোষের বাড়িতে আসতেন। তারা প্রার্থীদের নথি ও নগদ টাকা পৌঁছে দিতেন।
হয় কুন্তল ঘোষ অথবা তাঁর নির্দেশে অরবিন্দ রায় বর্মন তা গ্রহণ করতেন। সূত্রের দাবি, সিবিআই এর কাছে দেওয়া বয়ানে কুন্তলের কর্মী অরবিন্দ রায় বর্মন দাবি করেন কুন্তলের বাড়িতে টাকা গোনার মেশিন ছিল। মেশিনে গোনার পর সেই টাকা এবং প্রার্থীদের নথি সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে পৌঁছে দিতেন কুন্তল। প্রার্থীদের নথি এবং টাকা পৌঁছে দিতে অন্তত 30 বার সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়ি বা অফিসে গিয়েছিলেন কুন্তল। সূত্রের দাবি, সিবিআই এর কাছে দেওয়া বয়ানে কুন্তলের কর্মী অরবিন্দ রায় বর্মন দাবি করেন কুন্তল যখন 2014 টেটের প্রার্থীদের নথি এবং নগদ টাকা পৌঁছে দিতে যেতেন তখন অন্তত 10 বার তিনিও সঙ্গে যান। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক এই জায়গায় আমি ঠিক যেখান থেকে শুরু করেছিলাম যে এই চার্জশিটকে সরাসরি একাধিক প্রশ্নের মুখে পড়তে হবে। কেন? তার কারণ এই চার্জশিটে প্রায় প্রত্যেকের, অন্তত যারা প্রধান কুশীলব তাদের পরিচয় দেয়া আছে। কীরকম? 2 নম্বর পাতায় আসুন। চার্জশিটের 2 নম্বর পাতায় পার্থ চট্টোপাধ্যায়কে তৎকালীন শিক্ষামন্ত্রী বলে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে। পার্থ চ্যাটার্জি, দ্য দেন মিনিস্টার ইনচার্জ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো। কেউ প্রশ্ন তুলতে পারেন যে এই যে ধরুন ট্রান্সক্রিপ্টটা, তাতে এই যে শান্তনু বলা হচ্ছে, শান্তনুকে? সিবিআই কিন্তু এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখেনি, কোনো দ্বিধার জায়গা নেই। 14 পাতায় আসুন চার্জশিটের, একেবারে স্পষ্টভাবে চার্জশিটে উল্লেখ করা হচ্ছে যে শান্তনু ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যুবা উইংয়ের সদস্য। কোনো অ্যাম্বিগুইটি নেই। আবার 14 পাতায় আপনাদের নিয়ে যাব। সুজয় কৃষ্ণ ভদ্র, সুজয় বলে ট্রান্সক্রিপ্টে যাকে দেখানো হচ্ছে, তিনি কে? লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, নিউ আলিপুরে সুজয় কৃষ্ণ ভদ্র চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করতেন। কোথাও কোনো দ্বিধা নেই। কিন্তু তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি? কেয়ার কাছে আমার প্রথম প্রশ্ন হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় নিয়ে একটা শব্দ এই চার্জশিটে বলার নেই কেন? বামেরা ঠিক এখানেই প্রশ্ন তুলছে যে তাহলে কি পুরো জিনিসটা কোথাও একটা ধোঁয়াশা রেখে দেওয়া হলো? এবং কেয়ার কাছে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মঞ্চের ওপর থেকে কি বলেছেন দেখাবো। সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে, যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কেয়ার কাছে যাব। 28 পাতার চার্জশিট, প্রায় সবার 2-1জনের বাদ দিয়ে সম্পূর্ণ পরিচয় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো পরিচয়ের উল্লেখ কেন করলো না সিবিআই? কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমরা ধাতু ফাতু নিয়ে আমি শুনলাম, আমি জানি না কয়লা বা বালি কি ধাতুতে তৈরি বা কোনো আদৌ তাতে ধাতু আছে কিনা। সোনাতে ধাতু আছে আমরা জানি, শিক্ষাতেও কোনো ধাতু আছে কিনা জানি না। যাই হোক, আমি চলে আসি। দেখুন, আমি জানি না যে সিবিআই অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাসুর ঠাকুর হয় কিনা, যে নাম নিতে পারবেন না, সেটাও আমার জানা নেই। কিন্তু এখানে ভাববাচ্ছের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। তো আমি 2টো বাচ্য দেখলাম আমার সামান্য বাংলা জ্ঞানে। একটা হচ্ছে কর্তাবাচ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর একটা হচ্ছে কর্মবাচ্য হচ্ছে আমরা শুনলাম 15 কোটি টাকার গল্প, যে গল্পে বলা হয়েছে 15 কোটি টাকা না দিলে অ্যারেস্ট, ট্রান্সফার বা তার থেকে আরো বড় কোনো সাজা দেওয়া হবে। তো
এই আমি দুটো দেখলাম, যে অর্থাৎ দুর্নীতি, কর্তা বাচ্চা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কর্ম বাচ্চা রয়েছে দুর্নীতি। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করছেন হ্যাঁ, কিন্তু ব্যক্তিটাকে আমি এত বড় অভিযোগ আনছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেয়নি কেন? আমি বলছি নামই কাফি হ্যায়, এই তো নাম বললেই কাফি হয়। সেটা তো প্রমাণ করে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি অবস্থা হয়েছিল। আজকে চার্জশিট বেরোলো, তারপরে সঞ্জয় বসু বিকেলে 10 সেকেন্ড সময় নেব। দেখুন, এখানে আমরা সমস্ত দেখেছি যে কি কি আছে। এই সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তল, এরা কোন দলের? এদের মাথাকে, এই যে যুব তৃণমূলের মাথাকে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জনৈক বলছি, আমি নাম করে বলছি, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শেষ কথা বলছি, ইডি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গলার জোরে ছিটে ফোঁটাও তো সিবিআই এর মানে কলমে টাইপরাইটারে এলো না, কম্পিউটারে এলো না। হ্যাঁ, আপনি একটা খুব সুন্দর কথা শুরুতেই বললেন সুমন, ট্রান্সক্রিপ্ট। এটা তো ট্রান্সক্রিপ্ট বলেছে, যে কথাটা, যে অডিও মেসেজটা পুরো রেকর্ডেড হয়েছিল, সেটা ট্রান্সক্রিপ্টটা সিবিআই জমা করেছে। এবং আপনি বলছেন যে এই ধোঁয়াশা, কোথাও ধোঁয়াশা নেই। ইডি তা না হলে স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ডায়মন্ড হারবার বলে তাদের চার্জশিটে উল্লেখ করতেন না। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিনা লিপস অ্যান্ড বাউন্ডের সিইও, যে কোম্পানির ইতিমধ্যেই প্রায় 135 কোটি টাকা সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং সেই লিপস অ্যান্ড বাউন্ডের ডিরেক্টরগুলোর নাম কি? লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়। আপনি এবার বলবেন এদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কানেকশন? এবার আমি আবার প্রশ্নটা রিপিট করব, সেটা হচ্ছে এই এত জোর দিয়ে কেয়া যেটা বলছে, সেটা 28 পাতার চার্জশিটে একটা বাক্য নেই কেন? ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে 200 জন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারে, আমি সবার নাম পরিচয় দিচ্ছি, এখানে বাদ কেন? আমি ঠিক এইখানে তথ্যের খাতিরে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে যখন এই খবর, প্রথম চার্জশিটের খবর আমরা ব্রেক করি, তখন কি বলেছিলেন পুরোটা দেখাবো। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কিন্তু কে এই অভিষেক ব্যানার্জি? তিনি কি রাজনীতিবিদ, না ব্যবসায়ী, না ক্রীড়াবিদ? তার ঠিকানা কি? কিছুই স্পষ্ট করে বলা হয়নি। এই বিষয়টি সামনে আসার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু 26শে ফেব্রুয়ারি একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, ইডি এবং সিবিআই এর সঙ্গে আমার মক্কেল সম্পূর্ণ সহযোগিতা করেছেন, তলবে সাড়া দিয়েছেন, সমস্ত নথি জমা দিয়েছেন। তারপরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ তুলছে। কোনো তথ্য প্রমাণ না মেলায় ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি। যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হচ্ছে, তার উদ্দেশ্য আমার মক্কেলকে হেনস্থা ছাড়া আর কিছুই নয়। সিবিআই তাদের দাবি সপক্ষে প্রামাণ্য নথি পেশ করতে ব্যর্থ হয়েছে। এটা আমার মক্কেলকে ফের একবার অযথা টার্গেট করার নজির। 26শে ফেব্রুয়ারি প্রকাশিত প্রেস বিবৃতিতে আইনজীবী সঞ্জয় বসু আরও বলেন, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে নির্দেশ দেয়। ইডিকে কাজে লাগাতে ব্যর্থ হবার পর রাজনৈতিক শক্তিগুলো এখন সিবিআই এর দিকে ঝুঁকেছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। সিবিআই এর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ধারণা অভিষেক ব্যানার্জির সম্মানহানির চেষ্টা। একটি মামলায় যাচাই না করা তথ্য দিয়ে এজেন্সি তাদের তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য এবং ন্যায়ের পথে চলবেন। তিনি কোনো ভিত্তিহীন অভিযোগে ভীত নন। সব ষড়যন্ত্র ফাঁস করে সততা রক্ষা এবং ন্যায় বিচারের জন্য নিরলসভাবে লড়াই চালিয়ে যাবেন। এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুক্ষণের জন্য আমি সরিয়ে রাখছি, যিনি হন তিনি, যাদের পরিচয় আছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, সরকারি চাকরি নিয়ে, আবার বলছি, এই ট্রান্সক্রিপ্ট কোনো সিবিআই সোর্স নয়, এই সাপ্লিমেন্টারি 28 পাতা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ার পর আদালতে ট্রান্সক্রিপ্ট জমা পড়েছে। সরকারি চাকরি নিয়ে কার্যত দরাদরি হচ্ছে, নিলাম হচ্ছে, মেধার ভিত্তিতে নয়, সরকারি শিক্ষকের চাকরি তাও সেইটা পাওয়া হচ্ছে টাকার ভিত্তিতে, কার্যত কোটি কোটি টাকার বিনিময়। এই হচ্ছে
ট্রান্সক্রিপ্টের নির্যাস, যে নির্যাস এই চার্জশিটে 28 পাতার আছে। আমি বলছি পরিকল্পিতভাবে আলোচনা করে সরকারি চাকরি বিক্রি করা হচ্ছে, মানে এই রকম সংলাপ যে 2000 চাকরি বিক্রি হবে তাতে 100 বা এরকম কিছু, আমি অঙ্কে ভালো নই, 100 কোটি টাকা তুলবে, 100 কোটি ভাবুন, হ্যাঁ, সরকারি চাকরি পাইকারি হারে কার্যত বিক্রির প্ল্যান করা হচ্ছে। এটাকে তো কোনোভাবেই সমর্থনের কোনো জায়গা নেই, মানে এই ধরনের ঘটনা এটা যখন এটার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত যদি শেষ হয় এবং তার জন্য যে দায়ী, যে দোষী এবং যে নামগুলো এসছে তাতে কোথাও কোনো সমস্যা নেই, যে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং সিবিআইকে আদালতে এটা প্রমাণও করতে হবে। এবং আমি শুধু বলছি, একটা কথা মনে করে দিচ্ছি সুমন দা, সেটা হচ্ছে যে ইডি সিবিআই তো সর্বোচ্চ তদন্ত সংস্থা আমাদের ভারতবর্ষের। গত 10 বছরে কিন্তু আমরা বারবার করে এটা দেখেছি যে এই দুটো সংস্থা কেন্দ্রে যারা সরকারে আছেন বিজেপি, তাদের দ্বারা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি অজিত পাওয়ার, আমরা দেখেছি ছগন ভুজবল, আমরা দেখেছি ভূপেশ বাঘেল, আমরা দেখেছি প্রফুল্ল প্যাটেল, প্রত্যেকের কিন্তু গত 10 বছর কেন, গত 30 বছর পিছিয়ে দাও, দেখবে কংগ্রেস আমলেও একই ট্র্যাডিশন চলেছে। এখানে এই জিনিসটা আরো বেশি করে বেড়েছে যে 70,000 কোটি টাকার ছিল দুর্নীতির মামলা ছিল হচ্ছে অজিত পাওয়ার সম্পর্কে, উনি ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে বেরিয়ে এসেছেন। সুতরাং এই অন্যায়গুলো যদি ব্যবহার করা হয়, বিজেপি একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে যে সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা তাদের যে স্যাংটিটি, সেই স্যাংটিটি বজায় না রাখা কি করে সেটা রাজনৈতিক আইনের কথায় ফিরদৌসের কাছে আসবো। দেখুন, আমি প্রথমেই বলি যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আপনি এই যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখাচ্ছিলেন না, এর 14 নম্বর পাতায় চলে যান, 14 নম্বর পাতায় 17.30 প্যারাগ্রাফে চলে যান। আমি শুধু জাস্ট একটু পড়ে শোনাচ্ছি এবং বাংলা তর্জমা করি। ইনভেস্টিগেশন হ্যাজ অলসো রিভিল দ্যাট অরুণ কুমার হাজরা @চিনু was an agent of accused Sujoy Krishna Bhadra and had collected about ₹78 crores from the undeserving candidate of primary teacher, upper primary teacher, SSC Group D, Group C, assistant teacher of 9, 10, 11, 12, organizer primary, rail, very interesting, rail, physical education and work education through his sub-agent and has delivered it to the Sujoy Krishna Bhadra such and such. আমি for the time being এই অন্য প্যারাগ্রাফটা পড়ছি না। তাহলে কি এই চিনু হাজরা রেলের চাকরি দেওয়ার জন্য টাকা আদায় করেছে? আচ্ছা, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের চাকরি দেওয়ার জন্য টাকা আদায় করেছে। এখনো পর্যন্ত ওই যে এর আগের দিন দেখবেন কুণাল ঘোষ হাইকোর্টের দিকে ধাবিত হচ্ছিল যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের সুপার নিউমেরিক পোস্টে রাজ্য সরকার যে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়, কিন্তু বিকাশ ভট্টাচার্য অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না বলে মামলা করে আটকে রেখেছে। আমি সোমা রায়ের মামলার আইনজীবী হিসেবে বলছি, এই মুহূর্তে বর্তমানে একটি মামলা, সোমা রায়ের মামলায় সিআইডি তদন্ত করছে। রাজ্য সরকার ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে যে এখানে এই চিনু হাজার টাকা তুলেছে, তার মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, রাজ্য সরকার ইনিশিয়েটিভ নিয়ে, কারণ সিআইডি তদন্ত হচ্ছে। এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের ওএমআর শিট পাবলিশড হোক, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি থেকে ওএমআর থেকে দেখা যাচ্ছে শূন্য কি করে 53 হয়েছে। আজকে সিআইডি প্রমাণ করুক যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে তারা ওএমআর শিট উদ্ধার করুক। আজকে ওএমআর শিট আদৌ আছে কি নেই। দ্বিতীয় হচ্ছে যে রেলেও দুর্নীতি হয়েছে, এখান থেকে রিভিল হয়েছে। আচ্ছা, রেলে কি সিবিআই তদন্ত সেটাকে এনলার্জ করবে? তাহলে রাজ্য সরকার ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি হয়েছে এটা জেনেও কোনো ইনভেস্টিগেশন না করে কুণাল ঘোষদের বাজারে নামিয়ে দিয়েছে, যাতে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি করে যারা এখনো চাকরি পায়নি তাদের চাকরি যাতে যেন তেন প্রকারে আদায় করে নেওয়া যায়, সেই জন্য কুণাল ঘোষদের বাজারে নামিয়েছে। এখান থেকে পরিষ্কার। আমি বলছি কেয়া হাত তুলেছে, কিন্তু কেয়া যদি হাত নাও তুলতো আমার কেয়ার কাছেই যেতে হবে। তার কারণ অরুণ হাজরা ওরফে চিনু হাজরা তৃণমূল থেকে এখন বিজেপিতে যোগ দিয়েছেন এবং এই চার্জশিটে তার সম্পর্কে কি বলা হচ্ছে, এগ্রিমেন্ট করে রীতিমতো অর্থ নিয়েছেন বলে অভিযোগ। আমি দ্রুত একবার সাপ্লিমেন্টারি চার্জশিটে এবং তারপরে যে পেশ হয়েছে আদালতে যে নথি, অর্থাৎ এই ট্রান্সক্রিপ্ট, সেখানে কি বলা হয়েছে তার সম্পর্কে, সংলাপে কি আছে দেখাবো। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে আগেই উঠে এসেছিল অরুণ হাজরা ওরফে চিনুর নাম। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে সিবিআই এর স্পেশাল কোর্টে এই অরুণ হাজরার বিরুদ্ধে বিস্ফোরক নথি পেশ করেছে সিবিআই এর দাবি 2022 সালে এই হলো অরুণ হাজরা সই করা চুক্তিপত্র, যেখানে স্ট্যাম্প পেপারে অরুণ হাজরা লিখছেন তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসসি ও প্রাইমারি কেসে তার বাড়িতে গিয়ে ধাপে ধাপে 78 কোটি টাকা দিয়েছেন। সিবিআই এর দাবি অনুযায়ী চুক্তিপত্রে অরুণ হাজরা আরও লিখছেন সুজয় কৃষ্ণ তাকে 45 কোটি টাকার কাজ ফেরত দিয়েছেন। স্ট্যাম্প পেপারের নিচে সই রয়েছে অরুণ হাজরার। শুধু এইটুকুই নয়, কোন পদে চাকরির জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে কত টাকা দেওয়া হয়েছে তাও আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে এই নথিতে। যেমন আপার প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য 25 কোটি টাকা,
প্রাইমারির জন্য 11 কোটি 70 লক্ষ, গ্রুপ ডির চাকরির জন্য 15 কোটি, গ্রুপ সির জন্য 9 কোটি, 9, 10, 11, 12 এর জন্য 1 কোটি 5 লক্ষ টাকা, ফিজিক্যাল ও ওয়ার্ক এডুকেশনের জন্য 11 কোটি 34 লক্ষ। সিবিআই এর দাবি, এভাবে মোট 78 কোটি টাকা অরুণ হাজরা সুজয় কৃষ্ণ ভদ্রর হাতে তুলে দিয়েছেন বলে এই স্ট্যাম্প পেপারে উল্লেখ রয়েছে। তাছাড়া আরও যারা যারা টাকা দিয়েছেন তাদের নামও উল্লেখ রয়েছে এই পেপারে। I think so. It is absolutely wrong. Bribe given and taken. They are equally responsible for the same time. 26,000 লোক, they should be arrested also. তারা তো ব্রাইব দিয়ে তো চাকরি নিয়েছে। 2022-এ যখন এই স্ট্যাম্প পেপারে বয়ান লেখা হচ্ছে তখন অরুণ হাজরা তৃণমূলেই ছিলেন বলে জানা যাচ্ছে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তো পুরনো কংগ্রেস করতেন, পরবর্তীকালে একটা সময় তৃণমূলে খানিকটা ছিলেন, প্রকাশ্যে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি করেন, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। উনি বিজেপির উত্তর কলকাতার নেতা। তাপসের সঙ্গে আমার সম্পর্ক অ্যাবাভ দ্য পলিটিক্স। তাপস যখন করেছে, আমি তো একটা টিম একসঙ্গে চলার পথ যেটা, সেটা হচ্ছে আমার আর তাপস দীর্ঘদিনে, প্রায় 40 বছর। যখন তাপসের নির্বাচন থেকেই আমরা অ্যাকচুয়ালি বিজেপি মেম্বার হয়েছে সেই দিনই, কদিন আগে। এই অরুণ হাজরাকে সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল থেকে এই অরুণ হাজরা বা চিনু হাজরা এখন বিজেপিতে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুমন এই প্রসঙ্গটা তুলে, এবং ফিরদৌস দাকেও। অর্ণববাবু একটু বিড়ম্বনায় পড়ে গেলেন, তার কারণ হচ্ছে অর্ণববাবু যে ওয়াশিং মেশিনের কথা বলছিলেন, সিবিআইয়ের কথা বলছিলেন, সিবিআই বেছে বেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভিন্ডিকটিভ উনি সব লেকচার ফেকচার দিলেন না। তো আমি বলছি যদি ওয়াশিং মেশিনের ঘটনা হতো তাহলে অরুণ হাজরার নাম সিবিআই চার্জশিটে আসতো না, এসে বরং এবং ফিরদৌস দা এবং সুমন বাবু আপনি বলে আমাদের সুবিধা করে দিলেন। কারণ এই তদন্তের যে একদম তল পর্যন্ত বলুন বা মাথা পর্যন্ত বলুন, এটার যে এই যে কারা কারা জড়িত তাদের উপর থাকে। দল কি ব্যবস্থা নিয়েছে? তো সাপ্লিমেন্টারি চার্জশিট পাবলিক ডোমেইন, যেই সময় দুর্নীতি হয়েছে একটা কথা সাপ্লিমেন্টারি চার্জশিট পাবলিক আছে। অবশ্যই আপনি নিশ্চিত থাকুন ফিরদৌস বাবু, আপনি আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, এই রাজ্যে যে এতজন দেখবেন, মানিক ভট্টাচার্য যখন জেলের বাইরে, আচ্ছা ক্যান্সেলেশন অফ বেল বলে একটা প্রভিশন হয়, কজনের বিরুদ্ধে সিবিআই ক্যান্সেলেশন অফ বেল ইনভোক, এই প্রভিশনটা ইনভোক করেছে একবার বলতে পারবে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন করে দিই, জাস্ট আরেকটা 1 মিনিট লাগবে। দ্বিতীয়টা করুক, তৃতীয়টা আমি করব। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি। দেখবেন এই প্রাথমিক এই চার্জশিটটা পড়েছে সোমেন নন্দীর মামলায়। সোমেন নন্দীর মামলায় এই যখন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে করতে ওই অয়নশীলের মিউনিসিপ্যালিটি স্ক্যামের তদন্ত তথ্য পাওয়া গেছিল, তাই ইডি একটা অ্যাপ্লিকেশন করে বলেছিল এখানেও আমরা তদন্তভার নিতে চাই। কেন ফিজিক্যাল এডুকেশনের, ওয়ার্ক এডুকেশনের তদন্তভার নিতে চাই বলে একটাও অ্যাপ্লিকেশন কেন জমা পড়ে না দিদিভাই? কারণ কুণাল ঘোষরা রাস্তায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বলতে পারবে বলে সেই জন্য ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে সিবিআই তদন্ত চান না, এবং সিআইডি তদন্ত থাকে, সিআইডি ও ওএমআরসি উদ্ধার করতে পারে না। তার কারণ আমি বলছি যে কেয়ার দল এবং কেয়ার দলের অত্যন্ত, আমি আসবো অত্যন্ত সিনিয়র রাজনৈতিক লালকৃষ্ণ আদবানি একটা নজির রেখেছিলেন। কি নজির? এখনো ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে সেই নজির রেখা আছে। সেটা হচ্ছে যতক্ষণ না তিনি ক্লিন চিট পাচ্ছেন ততক্ষণ তিনি পদে থাকবেন না। আমি বলছি এই সাপ্লিমেন্টারি চার্জশিট ইন পাবলিক ডোমেন, এরপর দল চিনু হাজরা বা অরুণ হাজরাকে কোনো ব্যবস্থা নেয়নি কেন? কে? প্রথম কথা হচ্ছে আমরা অপেক্ষা করে আছি। তিনি তো লালকৃষ্ণ আদবানির থেকে বড় নেতা নন, পদাধিকারী নন, আপনিও জানেন। ভারতীয় জনতা পার্টির এরকম বহু কর্মী রয়েছেন। তার এক সেকেন্ড আমি শেষ করি শুভমায়দা, আপনি সময় পাবেন 1 মিনিট। না ফোনে আপনি আছেন? ফোনে মিসড কল দিয়েছিলেন? না, আপনি মিসড কল দিয়েছিলেন? উনি ফোনে না, রনেও ছিলেন। আমাদের শুনুন, আমাদের এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সিবিআই যা নেবে, আমরা অন্তত পাবলিক মানি খরচ করে, করদাতাদের টাকা খরচ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করবো না বাঁচানোর জন্য। আমরা চাইবো অরুণ হাজরার মতন এই যে সিবিআই চার্জশিটে যাদের নাম রয়েছে, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে, কুণাল থেকে শুরু করে, কালীঘাটের কাকু, প্রত্যেকের বিরুদ্ধে একরকম ব্যবস্থা হোক। খুঁজে বের করতে হবে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। আমি বলছি ফ্যালাসিটা তো সেই জায়গায়। মানে প্রথম হচ্ছে যে সব চরিত্র কাল্পনিক, মানে বাস্তবের কোনটা চরিত্র বোঝা যাচ্ছে না।
দ্বিতীয় হচ্ছে যে অরুণ হাজরার কথাটা হলো কংগ্রেস, তৃণমূল, বিজেপি। এবার আমাদের সমাজে তো সব কিছু যে খুব ভালো সুন্দর হতে পারে না, ভালো খারাপ এগুলো নিয়েই থাকে এবং প্রশ্ন ওঠে যে কোনটা খারাপ তাই নিয়ে। রাজনৈতিক দলগুলোতে, প্রত্যেকটা রাজনৈতিক দলে তো ভালো মানুষরা আছেন, তারা অন্য রাজনৈতিক দলের কথা না বলে নিজের রাজনৈতিক দলে যাদের বিরুদ্ধে এত কথা আসছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিচ্ছেন, অর্থাৎ সমাজের রিফ্লেকশন কেন রাজনৈতিক দলের মধ্যে আসছে না। যেমন কেয়াদি একটু আগে বললেন তো যে বিভিন্ন রকমের বাম আছে, একটা বাদ দিয়ে, ফুটকিটা বাদ দিয়ে, ফলে এই যে সব রাজনৈতিক দলের চেহারাটায় যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সমাজে যেমন একটা সেলফ কারেকশনের ব্যাপার আছে, ভালো খারাপ নিয়ে দ্বন্দ্ব হয় প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রে, তাদের মধ্যে যারা গোল মেলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ভালো লোকেরা, অবশ্যই সব দলে ভালো লোক আছেন, তারা কখনোই তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। ফলে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি কোনো রাজনৈতিক দলে দেখবেন না যে তারা দলের মধ্যে একটা কিছু করে বলছে এই লোকটা খারাপ। এইটা কেন কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হচ্ছে না, এই প্রশ্নটা এবার ওঠা উচিত। বেশ, আমি সবার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার পরের প্রতিবেদন, যিনি একেবারে প্রথম সারির নেতা, এ নিয়ে কোনো বিতর্ক, কোনো ডিবেট হতেই পারত না। তার কারণ তিনি পার্থ চট্টোপাধ্যায় শুধু হেভিওয়েট নেতা তা নন, দলের মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী। এই যে ট্রান্সক্রিপ্ট আদালতে জমা পড়লো সিবিআইয়ের তরফে, আবার বলছি সিবিআইকে কিন্তু প্রমাণ করতে হবে, সেই ট্রান্সক্রিপ্টে পার্থবাবুর সম্পর্কে তার ভূমিকা নিয়ে এই সংলাপের মধ্যে কি উঠে এসেছে দেখুন। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট। আর চার্জশিটের সঙ্গে জমা দেওয়া নথিতে কয়েকজনের কথোপকথনে বারবার কয়েকটা নামের উল্লেখ, যা নিয়েই এখন জোর চর্চা। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে। তাদের কথোপকথনে উঠে আসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া নথিতে একটি ট্রান্সক্রিপ্ট দিয়েছে সিবিআই। সেই নথি অনুযায়ী কথোপকথনের একটি অংশে সুজয় বলছেন, পার্থদা যা লোভী লোক, পার্থদাকে 20 কোটি দেবে বললে পার্থদা আর ওদিকে তাকাবে না, চোখে একদম এরকম ঠুলি লাগিয়ে দেবে, বলবে আই অপারেশন করতে সিঙ্গাপুর চলে গেলাম। তারপর একটি অংশে সুজয় আবার বলেন, পার্থদা যা লোভী লোক, পার্থদা চলে যাবে 1 মাসের জন্য অপারেশন করাতে। তাতে শান্তনু বলেন, এত টাকা কি করে বলুন তো? তারপর একটি অংশে শান্তনু আবার বলেন, টাকা নিয়ে কি করেও? কিছুই নেই, বউ মারা গেলে টাকা নিয়ে কি করেও? সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করে কথোপকথন থেকে সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে জনৈক অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া নথিতে সিবিআই যে কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দিয়েছে তার একটি অংশে সুজয় বলছেন, 6 লাখ 6.5 লাখ যে টাকা, সেই টাকার ভাগ পার্থ যদি পেয়ে থাকে, অভিষেক কিছুতেই মানছে না যে পার্থ এই টাকাটা পেয়েছে। তোমার যদি পেয়ে থাকে, পার্থদাকে অভিষেককে এইসব বলা উচিত না, তোর কাজগুলো করে দিলাম। সিবিআই এর দেওয়া নথি অনুযায়ী একটি অংশে টাকার ভাগ বাটোয়ারা নিয়েও কথোপকথন শোনা যাচ্ছে। একটি অংশে সুজয় বলছেন, 2000 চাকরি 5 লাখ টাকা, তাহলে 100 কোটি টাকা 100 কোটি টাকা। মানিক ভট্টাচার্য 20 কোটি নিক, পার্থ চ্যাটার্জি যা লোভী লোক 20 কোটি 25 কোটি, অভিষেক ব্যানার্জি 20 কোটি দিয়ে দেব, আর 40 কোটি যারা কাজ করলো তারা ভাগ করে নিয়ে নেবে। কত হচ্ছে না পার্থ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জিকে বলবে, না অভিষেক ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে বলবে, না মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিকে বলবে, না পার্থ চ্যাটার্জি মানিককে, কেউ কিছু না, ব্যাস। এজেন্সির নথি অনুযায়ী পরে আরেকটি অংশে শান্তনু বলছেন, অভিষেক পার্থদাকে এটাই করতে হবে, এটা তো আপনি বুঝতে পারছেন। পার্থদা এটা যদি না করে তাহলে তো পার্থদার নিজের চাকরি যাবে, ওর তো চাকরি চলে যাবে, ও তো এখন কোনোভাবেই আর সারেন্ডার করতে পারবে না। ও তো বলে দিয়েছে একবার যে অভিষেককে যে আমি টাকা নিইনি, এবার ও আর এখন কিভাবে বলবে আমি নিয়েছি, আমি চাকরি করে দিয়েছি। সিবিআই এর চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। কিন্তু সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, রাজনীতিবিদ না ব্যবসায়ী না ক্রীড়াবিদ, কিছুই বলা হয়নি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। হ্যাঁ সুমন, আমি একটাই জিনিস বলতে চাইছি যে সিবিআই গত 10 বছরে যে আমরা আমাদের রাজ্যের মানুষ দেখেছে, এটা রাজনৈতিকভাবে সংঘাতেরও অস্ত্র, সমঝোতারও অস্ত্র।
ফলে এই যে চার্জশিট পেশ হয়, বিচার হয় মুলায়ম না। সিং এবং মায়াবতীর মামলাগুলো, মায়াবতীর মামলা তো আমার ধারণা এখনো হ্যাঁ, চলছে, আমার ছোটবেলা থেকে শুরু ফলে হয়েছে। এটা চলছে, চলবে মডেলে রয়েছে এই কারণের জন্য। এবং অর্ণব আমাদের রেফার করলেন ইন্টারেস্টিংলি অজিত পাওয়ার মডেলটা। আমার বলছি পশ্চিমবঙ্গে অজিত পাওয়ার মডেলের সম্ভাবনা আছে কিনা এই আলোচনা যখন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভামঞ্চ থেকে ঘোষণা করলেন যে হাজার বললেও আমি কিন্তু বিজেপিতে যাচ্ছি না। তাহলে এবার এই কথাটা বলছে না, তার দুদিন আগে সেখানে প্রকাশিত হচ্ছে যে তিনি নিজেই বলছেন যে চার্জশিটে 2 জায়গায় আমার নাম আছে। আমি বলছি যে যদি সত্যি চার্জশিটে নাম থাকে তাহলে ঠিকানা প্রকাশ করতে সিবিআই এর এই বাদো ভাবটা আসলে সংঘাত সমঝোতার ইকুয়েশনের জন্য। আমি জানি না কোন সংঘাত সমঝোতা, আমার মনে পড়ছে এটা মনে জানা নেই বিনা বাধা বিজয় তার শুভেন্দু অধিকারী এই সমঝোতা আছে সিবিআই। সুমনের প্রশ্ন যেটা পার্থ বললো এবং সুমন কথার মধ্যে উঠে আসছে যে সত্যি তো যে মাননীয় অভিষেক ব্যানার্জি বলে জনৈক ব্যক্তি, তাকে কেন তার নাম ঠিকানা দিচ্ছে না এবং সিবিআই তারপরে আর ইডি এরা কেন খুঁজে পাচ্ছে না? তা আমার তো ধারণা আমাদের রাজ্য সরকার তো খুব গণতন্ত্রতে বিশ্বাস করে, তো সিবিআইকে ওরা এই সাহায্যটা নিশ্চয়ই করবে যে কে এই অভিষেক ব্যানার্জি, সিআইডি দিয়ে ধরিয়ে দেবে। দেখুন, আপনারা যেটা বলছেন যে জনৈক অভিষেক ব্যানার্জি অথবা ব্যক্তিটিকে, আমি বলছি এই প্রশ্ন অবান্তর। আচ্ছা, এই সারা রাজ্যে কে এমন লোক আছে যাকে 15 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র এমনি দিতে চান, তার বেশি 25 কোটি টাকা দিতে চান, যে বলতে পারে যে নিয়োগ বন্ধ করে দিতে হবে, নাহলে অ্যারেস্ট করিয়ে দেব, আর না হলে এখানকার লোককে উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো, উত্তরবঙ্গের লোকে এখানে। আপনি যেটা বলছেন এটা তো অ্যাজাম্পশন, কিন্তু আদালতে লিখিত চার্জশিটে এটা বলতে অসুবিধা কি ছিল? আমার কথা যদি এটাই হয়, অর্থাৎ যিনি এটা করছেন তার পরিচয় সম্পর্কে আমার তো কোনো রকম সন্দেহ নেই। আমার যেটা সন্দেহ, আপনারা যেটা বলছেন, যখন এত পরিষ্কারভাবে তার ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে, তদন্তকারী সংস্থার উচিত ছিল যিনি যারা এই কথাগুলো বলছেন তাদের জিজ্ঞাসাবাদ করে এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তার সাজার জন্য তাকে আদালতে পেশ করা হতো। আমি বলছি নজরুলদা যেটা বললেন এটা তো ন্যূনতম এজেন্সির কর্তব্য। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এত কথা, আমার এই অনুষ্ঠানে নিয়মিত একজন কংগ্রেসের মুখপাত্র নিয়মিত আসেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি যে বেনিফিট অফ ডাউট, আমি কেন এই এজেন্সি এই বলে না ওই কাপ আর ঠোঁটের মধ্যে যে তফাৎটা সেইটা রাখলো কেন? এর পেছনেও কি ওই দশকের পর দশক ধরে চলা মায়াবতীর মামলার মতো কোনো হিসেব আছে, অঙ্ক আছে, যেটা নির্বাচন এলে একেবারে তাড়াতাড়ি এগোয় আর নির্বাচন চলে গেলে ক্রমশ আস্তে করে সরে যায়, গতি কমে যায়? আমরা জানি না, উত্তর খুঁজছি। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা কিন্তু আরও বেশি করে আমার আপনার সবার জীবনের সঙ্গে যুক্ত। প্রত্যেককে অসুস্থ হলে অথবা সাধারণভাবে সুস্থ থাকতে ওষুধ খেতে হয়। গতকাল আপনাদের দেখিয়েছি যে দেশজোড়া 144টা ওষুধের গুণমান নিম্নমানের, অর্থাৎ মান উপযুক্ত নয়। নতুন করে 134টা ওষুধ আজকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় জাস্ট ফেল করে গেল, উত্তীর্ণ হতে পারলো না। সবথেকে উদ্বেগের কথা এইবার আসছি, যে এই 134টা ওষুধের মধ্যে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা নমুনাও রয়েছে। মোট 23টা ওষুধ যেটা কলকাতা শহর থেকে সংগ্রহ করা হয়েছে, এই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় ফেল করলো। আমি আবার বলছি, আমার আপনার প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত, কেননা যে ওষুধটা সুস্থ হতে আমরা খাচ্ছি অথবা যে ওষুধটা হাসপাতালে একজন মুমূর্ষু রোগীকে দেয়া হচ্ছে, কোনো অন্তঃসত্ত্বা মাকে দেয়া হচ্ছে, কোনো বয়স্ক মানুষকে দেয়া হচ্ছে, সেটা আদৌ গুণমান সম্পন্ন কিনা সেটা কেউ জানে না। এই অনিশ্চয়তা শেষ কোথায়? পরের প্রতিবেদন। ফেল ওষুধে জীবনবাজি, অজান্তেই শরীরে ঢুকে যাচ্ছে ফেল ওষুধের বিষ। মঙ্গলবারই সামনে এসেছে দেশ জুড়ে 144টি ওষুধের গুণমান অত্যন্ত নিম্নমানের। 144টির মধ্যে 26টি নমুনা ফেল করে কলকাতারই ড্রাগ টেস্টিং ল্যাবে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষার ফলাফলে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য।
এবার নতুন করে আরও 134টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে গেল। এর মধ্যে রয়েছে বেশ কিছু ইঞ্জেকশন ও স্যালাইনও। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই 134টি ওষুধের মধ্যে রয়েছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা নমুনাও। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর ফেল করেছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা 23টি ওষুধ। এর মধ্যে 47টি ওষুধের ক্ষেত্রে দেখা গেছে প্যাকেটের গায়ে যা লেখা আছে ভেতরে সেই ওষুধ নেই, আর 5টি ওষুধ পুরো জাল। গত বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাজার থেকে এই ওষুধগুলি নিজেদের ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ। যে সমস্ত ওষুধ ল্যাব টেস্টে ডাহা ফেল করেছে তার মধ্যে রয়েছে পেনকিলার থেকে হাড়ের চিকিৎসায় ব্যবহার হওয়া ওষুধ। তালিকায় রয়েছে রক্ত জমাট বাঁধা আটকানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কাপ সিরাপ, চোখের সংক্রমণ কমাতে ব্যবহার হওয়া ওষুধ, সাধারণ স্যালাইন, ভিটামিন ট্যাবলেট সহ বহু গুরুত্বপূর্ণ ওষুধ। এরই সঙ্গে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে বাতের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন, ফুসফুসের অসুখে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ও ক্যালসিয়াম ইঞ্জেকশন। বিভিন্ন জায়গায় আপনাকে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি করতে হবে বেঙ্গলের, এবং সেই ল্যাবরেটরিতে সঠিকভাবে ড্রাগ কন্ট্রোল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং তাছাড়া কিছুতেই কিন্তু আপনি গুণমান যাচাই করতে পারবেন না। কিন্তু কেন ল্যাব টেস্টে ফেল করলো এতগুলো ওষুধ? ঠিক কি কারণে নির্দিষ্ট গুণমানের সঙ্গে পাল্লা দিতে পারলো না এইসব ওষুধ? পরীক্ষার পর জানা গেছে এই ওষুধগুলির কোনোটিতে ওষুধ কম জল বেশি, কোনোটায় প্যাকেটে নাম এক ভেতরে ওষুধ আরেক, কোনো ট্যাবলেট আবার শরীরে দ্রবীভূত হচ্ছে না, কোনো ওষুধের গায়ে যে ডোজ লেখা আছে আসলে তার চেয়ে অনেক কম। পরীক্ষায় এমনও দেখা গেছে যে একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের। এই দুর্নীতি, এই পরিমাণ গাফিলতি এবং নজরদারির অভাবের কারণে জনস্বাস্থ্য যদি ভেঙে পড়ে, তাহলে আমরা 5000 বছরের চিকিৎসা ব্যবস্থার থেকে যে আজকে উত্তীর্ণ হয়ে আজ এই জায়গাতে এসেছি, সেখান থেকে আবার আমরা পশ্চাদপসরণ করে চলে যাব। কোয়ালিটি কন্ট্রোলটা আমরা ঠিকমতো করছি না, এবং যেটা করা উচিত, যার জন্য আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে, তাদের রেগুলার চেক আপ করা উচিত। প্রত্যেকটা মানে কোম্পানিরও যেরকম নিজস্ব দায়িত্ব আছে, গভর্নমেন্টেরও দায়িত্ব আছে। এছাড়াও ট্যাবলেট ক্যাপসুলের ল্যামিনেশনের ত্রুটি, ট্যাবলেটের গায়ে কালো ছোপ তো রয়েছে, আর উল্লেখযোগ্যভাবে এর মধ্যে রয়েছে একাধিক বহুজাতিক সংস্থার ব্র্যান্ডেড সব ওষুধও, যেসব ওষুধ কিনতে গিয়ে কার্যত কালঘাম ছুটে যায় সাধারণ মানুষের। কিন্তু যা খেয়েও আখেরে লাভের লাভ কিছুই হচ্ছে না। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।